আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য যেসব ঘটনাবলী আছে সেই সব ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। দর্শক, এর মধ্যেই আপনারা অবগত আছেন যে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পুরো দেশের অনেক জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আজকে সারাদিন ধরেই সিলেটে কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং সূর্যের দেখা না মেলাতে অনেকেই মনে করেছিলেন যে যেহেতু শীতের দিন চলে এসেছে সেহেতু সেটা কি শীতের একটা আগমনী বার্তা কিনা? তবে না, সেটি হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদের যে সর্বশেষ আপডেট, যে কারণে আসলে সিলেটে সারাদিন ধরে আসলে বৃষ্টি হয়নি। কিন্তু বৃষ্টি না হলেও সিলেটে কিন্তু সারাদিন ধরেই আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যেটি সেটা দেখতে পাইনি। এমনিতেই ঘূর্ণিঝড়ের নাম মেয়েদের নামে নামকরণ করা হয়। তবে এবারকার যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ছেলেদের নামে। এই বিষয়ে একটু জানাতে চাচ্ছিলাম, যেটি হচ্ছে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ এবং আহ ঘূর্ণিঝড় জাওয়াদ ভারত হয়ে বাংলাদেশের বঙ্গোপসাগরেও কিন্তু ঝামেলা করছে এবং যে কারণে বাংলাদেশের মানুষজন কিছুটা হলেও এটা নিয়ে উদ্বিগ্ন এবং এজন্য 2 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, জাওয়াদ যে নামটি সেটি কিন্তু দিয়েছে সৌদি আরব। সৌদি আরব এর অর্থ হচ্ছে উদার বা করুণাময়। আন্তর্জাতিক যে নিয়ম আছে সেই নিয়মটা আমি আপনাদেরকে একটু পরে শোনানোর চেষ্টা করছি। আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিন্তু ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়। দর্শক, আন্তর্জাতিক নিয়ম অনুসারে যে মহাসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয় তার অববাহিকার দেশগুলো সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করে। একবিংশ শতাব্দীর গোড়ায় এই পদ্ধতি শুরু হয়েছিল। সেই মতে বিশ্বের 11টি প্রতিষ্ঠান ঘূর্ণিঝড়ের নামকরণ করে। এর মধ্যে 2000 সালে ওমানের মাস্কটে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক তাদের 27তম বৈঠক আয়োজন করেছিল এবং সেখানে বঙ্গোপসাগর এবং আরব সাগরে উৎপত্তি হওয়া সব ঘূর্ণিঝড়ের নাম ঠিক করতে সেই বৈঠকে রাজি হয়েছিল সংগঠনটি। সেই মতে 2004 সালের সেপ্টেম্বর থেকে উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়েছিল এবং সেই সময় 8টি দেশে এই নামের পরামর্শ দিত। পরবর্তী সময় সেই সংগঠনে আরো 5টি নাম যুক্ত হয় এবং যে কারণে এবারকার যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সৌদি আরব এবং এই জাওয়াদ নামের অর্থ হচ্ছে উদার। দর্শক, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ গতিপথ পরিবর্তন করেছে। সর্বশেষ যে খবর আমাদের কাছে আছে, এটি ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যেতে থাকলেও পূর্ব দিকে মোড় নিয়ে বাংলাদেশের দিকে আসছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার আবহাওয়া অফিসের মংলা, পায়রা এবং কক্সবাজার, চট্টগ্রাম যে সমুদ্র বন্দর আছে এদেরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সকাল থেকেই এই উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন এবং মেঘাচ্ছন্ন রয়েছে। ঝড়টি এখনো ধীরে ধীরে পূর্ব দিকে ঘুরছে। সেটা যদি আবার গভীর গভীর সাগরে চলে আসে তাহলে সেটা আরো শক্তি সঞ্চার করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদরা। ভূমিতে উঠে গেলে ঝড়টি ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হতে পারে। ভূমিতে আঘাত করার পর তার প্রভাবে অন্তত 2 দিন ধরে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি নিম্নচাপ কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ে এমনিতেই বাংলাদেশে অনেক দিন ধরেই ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। তবে এখন আধুনিক প্রযুক্তির কল্যাণে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তার যে বিস্তারের এলাকা সবকিছুই জানা যাচ্ছে। যে কারণে ঘূর্ণিঝড় জাওয়াদ আশা করছি আমরা যে আসলে উপকূল এলাকাতে বিশেষ করে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, সেরকম একটা প্রত্যাশা আমাদের মধ্যে আছে। দর্শক, জাতীয় খবর একটু জানাতে চাই, যদিও এটিও জাতীয় খবর। অবিলম্বে পিএসসি পরীক্ষা বাতিলের প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইইআর। যেটা বলেছেন তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট আইআর বলেছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা একটি সনদ নির্ভর পরীক্ষা, অর্থাৎ পিএসসি যে পরীক্ষাটি সেটি 5ম শ্রেণীতে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে এই পরীক্ষাটি দিতে হয়। যদিও এর আগে কিন্তু এটি এরকম কোনো আসলে এসএসসি বা জেএসসি বা এইচএসসির মতো করে কোনো পরীক্ষা ছিল না 5ম শ্রেণীতে, কিন্তু অতি সাম্প্রতিক কালে এপিএসসি পরীক্ষার সূত্রপাত হয় এবং তারা যেটা বলছেন, এই ধরনের পরীক্ষা শিশুদের উপর অত্যন্ত মানসিক চাপ তৈরি করে। তাই শিশুদের মানসিক চাপ নিরসন এবং তাদের সুষ্ঠু বিকাশ ও আনন্দের মধ্য দিয়ে শিক্ষা লাভের জন্য অবিলম্বে পিএসসি পরীক্ষা বাতিল করতে হবে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তারা যদি এই বিষয়ে একমত থাকেন তাহলে সেটা কিন্তু আপনি কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন, পিএসসি পরীক্ষা বাতিল হবে কি না।
এবং এই ব্যাপারে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা প্রস্তাব করেছেন যাতে আহ নতুন শিক্ষাক্রমের রূপরেখায় আহ, অবশ্য প্রাথমিক শিক্ষা সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেটের মতো কোনো পরীক্ষা রাখা হয়নি এবং রূপরেখায় দশম শ্রেণীতে গিয়ে পাবলিক পরীক্ষায় নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় পিএসসি পরীক্ষা স্থায়ীভাবে নেওয়ার জন্য মাধ্যমিকের মতো প্রাথমিক শিক্ষা বোর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে। অর্থাৎ আমরা মাধ্যমিক শিক্ষা বোর্ড ছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ছিল, এখন প্রাথমিক শিক্ষা বোর্ড তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এবং এ ধরনের যে বিষয়গুলো হচ্ছে সেটা কিন্তু একটা কোমলমতি শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু যে খুব একটা বয়স আছে সেটা কিন্তু বলা যায় না। অর্থাৎ 10-12 বছরের শিক্ষার্থী, তাদেরকে যদি এভাবে প্রতিযোগিতায় ঠেলে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু তাদের মানসিক বিকাশের অন্তরায় হবে এবং তাদের মধ্যে একটা মানসিক চাপ তৈরি করবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএ বিভাগের যারা আছেন, তারা এরকমটা মনে করছেন। আপনারাও আসলে ঠিক এরকম মনে করছেন কিনা? আম, এই বোর্ড গঠন প্রক্রিয়ার পর থেকেই কিন্তু মূলত এই সংশ্লিষ্ট অনেকেই এর বিরোধিতা করে আসছিলেন এবং কিছুদিন আগে দেশের 36 জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি দিয়ে প্রাথমিক শিক্ষা বোর্ড আইন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিকে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে তা থেকে সরে আসার দাবি জানানো হয়েছে। আমরাও আপনাদেরকে এই ব্যাপারে জানালাম। এই ব্যাপারে আসলে জনমত তৈরি করার বিষয়টি গুরুত্বপূর্ণ। দর্শক, সিলেটের খবরে ফিরতে চাই। সিসিকের মাসব্যাপী মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনে শুরু হয়েছে মাসব্যাপী মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান। দর্শক, শীত আসলেই মশার প্রকোপ বেড়ে যায় এবং মশার কাছ থেকে যে ধরনের রোগগুলো আছে সেই রোগের বিস্তারও ঘটে থাকে এবং যে কারণে আসলে সিলেট সিটি কর্পোরেশনে এবার অনেকটা আগে ভাগেই তারা কিন্তু মশক নিধন কার্যক্রম করেছেন। অন্যান্যবার কিন্তু মশার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার পর অনেকগুলো নিউজ আসার পরে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের তৎপরতা আমরা লক্ষ্য করি। তবে এবার তাদেরকে আমরা সাধুবাদ জানাবো যে তারা এবার কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা মশক নিধন কার্যক্রম শুরু করেছেন এবং আপনার বাড়ির আশপাশের যে আঙ্গিনাগুলো আছে যেখানে আসলে এডিস মশা, ম্যালেরিয়া, ডেঙ্গুর যে রোগবাহী মশা আছে সেই মশাগুলো কিন্তু এসব জায়গাতে জন্ম নেয়। আপনারা যারা বাড়ির আশেপাশের জায়গাগুলো নিজ উদ্যোগে পরিষ্কার করতে পারেন এবং যেহেতু মশক নিধন মাসব্যাপী কর্মসূচি আরম্ভ হয়েছে সেহেতু আপনারা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনকে আপনার বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার করার জন্য এবং ফগার মেশিনের মাধ্যমে মশার স্প্রে ওষুধ মারার জন্য কিন্তু আপনারা বলতে পারেন। এবং পর্যায়ক্রমিক ভাবে আজকে কিন্তু সিলেট নগরীর 1 নম্বর ওয়ার্ড, যেটি দরগা গেট এলাকার পাশে, সেখান থেকে কিন্তু আজকে এটি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে 27টি ওয়ার্ডে এটি পরিচালিত হবে। দর্শক, আমরা চাই যে আসলে কোনো অনির্ধারিত কোনো দুর্ঘটনায় কোনো প্রাণ না যাক, যেহেতু মশা একটি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে, ম্যালেরিয়া বা ডেঙ্গু এরকম একটা রোগের মাধ্যমে। সে ব্যাপারে আসলে আমাদের সচেতনতা খুবই জরুরি। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ যে আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবার সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর সংক্ষিপ্ত ভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।